আর হচ্ছে বিয়ের ক্ষেত্রে কিছু অযোগ্যতা আছে। অযোগ্যতার মধ্যে এক নম্বর হচ্ছে আমি যে আমার বাবা মাকে বলতে পারতেছি না যে আব্বা আমার একটু বিয়ের করা দরকার, এটা বলতে না পারাটাই প্রধান অযোগ্যতা, যে আমার এখনো বিয়ের বয়স হয় নাই। বোঝা গেছে? এটা আমাকে বোল্ডলি বলতে পারতে হবে, এটা ম্যাচুরিটির লক্ষণ, ম্যাচুরিটির লক্ষণ যে আব্বা। এবং এটার সাথে আবার যে কামাইয়ের ব্যাপারটা জড়িত। আমি আপনাদেরকে আমার একটা ফ্রেন্ডের গল্প শোনাই। আমিও মেডিকেলে পড়ছি, সেও মেডিকেলে পড়ছে, একই মেডিকেলে, আমরা রুমমেট। হ্যাঁ, আমরা পড়াশোনার চাপ তো একই রকম, একই মেডিকেলে আমরা রুমমেট। কিন্তু যেই সময় আমরা মানে ছাত্রলীগ করে দাঁড়াইতাম, রাতের পর রাত তাস খেলতাম, সেই সময় সেই ছেলেটা ঘুমাইতো। আমরা যখন তাস খেলতে বসতাম তখন সে ঘুমাইতো। এবং সে ছাত্র অবস্থায় সে বিয়ে করছে, তার 2টা বাচ্চাও হয়েছে, এবং সে বাবাকে 6 বিঘা জমি কিনে দিছে নওগাঁ শহরে। তাহলে ওই ছেলেটা আসলেই বিয়ে করার বয়স হয়েছে। আর আমরা যারা সারা রাত ধরে তাস খেলতেছি, তার মানে আমি ইম্যাচিউরড, আমার মধ্যে কোনো প্রোডাক্টিভিটি নাই। এখন আমি কি আমার জন্য এটা খুবই ভুল হবে যে আমি আমার বাপকে বলবো আব্বা আমার বিয়ে করা দেন। আমার তো বিয়ের বয়সই হয় নাই। আমি এখনো ইংলিশ প্রিমিয়ার লিগ দেখে আমি ঘন্টার পর ঘন্টা কাটা দিচ্ছি, কম্পিউটারের সামনে গেম খেলে খেলে আমি ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছি। আমি এখনো কার্টুন দেখি টিভিতে, আমার বয়স 30। তাহলে এই ছেলেটাকে আমি বলবো বিয়ের বয়স হয়েছে ওর কাছে কোনো মেয়ে দিলে সেই মেয়েটা কি মানে কি বলা যায়, মানে কোনো বাপের কি উচিত এর কাছে মেয়ে দিয়ে নিশ্চিন্ত হওয়া, যার মধ্যে এখনো এই শিশুতোষ বিষয়গুলো রয়ে গেছে, যার মধ্যে প্রোডাক্টিভিটি নাই। একটা মেয়েকে আমার ভরণ পোষণ দিতে হবে, একটা মেয়ের তার প্রতি ঈদে আমার বউকে একটা ঈদে আমার বউকে একটা জামা দিতে হবে, এই চিন্তা যার মধ্যে নাই, এই ছেলেটা তো বিয়ের বয়স হয় নাই। সুতরাং এক নম্বর হচ্ছে নিজেকে ম্যাচিউরড করা, নিজেকে প্রোডাক্টিভ করা, হ্যাঁ, ছাত্র বয়সেই চেষ্টা করা। এটা এমন না যে চেষ্টা করলে হয় না, চেষ্টা করলে হয়, আমরা করি না অলসতা করে। হয়তো আমার বন্ধুটার উদাহরণ দিলাম, আপনাদের মধ্যে এমন অনেক বন্ধু দেখবেন যারা টিউশনি করে অনেক টাকা ইনকাম করে, কোনো একটা কোচিং সেন্টারের সাথে থেকে অনেক পয়সা ইনকাম করে। বিশেষ করে আপনারা তো ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, আপনারা তো পরিচয় দিলে টিউশনি পাবেন, আপনাদের কথা আলাদা। কিন্তু আপনারা করতেছেন না কেন? অলসতা। আবার এমন আমাকে এটা বুঝায়েন না যে আমার পড়াশোনার খুব চাপ, কখনোই না। বাংলাদেশের সবচাইতে লার্জেস্ট সিলেবাস হচ্ছে মেডিকেল কলেজের সিলেবাস। সেইখানে আমি বহু আওয়ার্স টুগেদার আমি নষ্ট করছি, দিনের পর দিন আমি নষ্ট করছি। তাহলে আমি যদি এত সময় পাই, আপনারা তো আরো বেশি সময় পান। সুতরাং মানে প্রোডাক্টিভ হওয়ার দিকে নজর দেন, যেন বাপের কাছে আপনার যদি এখন মাসে যদি আপনার এখন কথার কথা 10,000 টাকা ইনকাম থাকে আপনার মাসে, আপনি তো বাপকে বলতেই পারেন আব্বা আমি ইনকাম করে আমাকে বিয়ে দাও। আপনার মধ্যে সেই বোল্ডনেস আসবে যে আমাকে আমি বিয়ে দেন, কিন্তু সাপোর্ট দিবেন আমাকে, আপনি যে টাকা আমাকে দেন সেটাও দিবেন, আমি যে ইনকাম করি সেটা আমার থাকবে, আমি বিয়ে করবো, হয়ে গেল। তাহলে এই যে বাপ মাকে যে আমরা বলতে পারতেছি না, এর পিছনে কারণ হচ্ছে আমার মধ্যে শিশুতোষ ব্যাপারটা এখনো দূর হয় নাই, আমার মধ্যে দায়িত্ব নেওয়ার ব্যাপারটা এখনো আসে নাই। আমার মধ্যে মা যখন একটা কথা বলে আমি কি করি, আমি রিয়াক্ট করি। মায়ের সাথে ঝগড়া হয় না আমাদের মাঝে মধ্যে? হ্যাঁ, মায়ের সাথে যদি ঝগড়া হয়, হুইচ মিনস আপনি এখনো মেয়ে মানুষ ডিল করতে পারেন না, আপনাকে ঝগড়া করা যাবে না, আপনাকে ডিপ্লোম্যাটিক হতে হবে। আপনি ম্যানেজ করবেন, এমন সিচুয়েশন তৈরি করবেন যে আপনারা আব্বা আপনার কাছে পরামর্শ নিচ্ছে। আমাদের বাপরা কি করে, তুই বুঝেছ কিছু বস, তার মানে আমার মধ্যে এখনো কি আসে নাই। যখন এমন আসবে, বাপ বলতেছে বেটা বলতো এই যে জমিটা নিয়ে এরকম একটা কথাবার্তা হচ্ছে, কি করা যায় বলো তো, তার মানে বুঝতে হবে আমার মধ্যে কি আসছে। এটা কি বলে ম্যাচুরিটি, বুঝা গেছে? ওই যে স্যার বলতেছিলেন না লিডারশিপ কাকে বলে? হাউ টু ডিল পিপল, হাউ টু ডিল ইউর মাদার, হাউ টু ডিল ইউর ফাদার। বাপের সাথে ঝগড়াই হবে না আর কখনো। আব্বা একটা ঝাড়ি দিচ্ছে, যে আব্বা ঠিক আছে, হ্যাঁ আপনি যা বলছেন এটাই ঠিক আছে, ওকে আমি দেখতেছি, পরে আমার যা মনে চাইলে তাই করলাম। এটা হচ্ছে ইউ হাউ টু ডিল পিপল। সো আপনাকে ডিল করা শিখতে হবে। আপনার মাকে, আপনি কারোর সাথে ঝগড়া যাচ্ছেন না, কারোর সাথে আপনার ঝগড়া হচ্ছে না, এটা কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে ম্যাচুরিটি আসছে? কারোর সাথে আপনি ঝগড়া করতেছেন না, কনফ্রন্ট করতেছেন না কারোর সাথে, আপনি প্রত্যেককে ম্যানেজ করতে পারতেছেন। স্যার বলে না দাওয়াতের কাজ করলে পরে আপনার এটা বাড়বে। দাওয়াতের কাজ করতে গেলে কখনো এমন অবস্থা হয়েছে, রিক্সাওয়ালাকে দাওয়াত দিতে গেছি আমি তো ছোট ডাক্তার, বড় প্রফেসর, আপনার নাম শুনছেন, প্রফেসর এসআর খান, হ্যাঁ, বাংলাদেশের একজন কার্ডিওথোরাসিক সার্জন, প্রথম 1971-এ উনি প্রথম ওপেন হার্ট সার্জারি করেন। রিক্সাওয়ালাকে দাওয়াত দিতে গেছে, কাকে? রিক্সাওয়ালা, যান আপনার কাজ নেই, আপনি যান মসজিদে, আমার অনেক কাজ আছে, আমার ইনকাম করতে হবে। কারে বলতেছে? এত বড় একজন প্রফেসরকে বলতেছে আপনার কাজ নাই, আপনি তবলিগ করেন, আমার করা লাগবে না। তা এই যে বিভিন্ন দাওয়াতে গেলে এই ধরনের সিচুয়েশন আপনার সামনে আসবে, তখন আপনি ডিল করা শিখতে পারবেন মানুষকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখলাক কিভাবে তৈরি করতে হয়। আল্লাহ রাসূল বলছেন অপরিচিত মানুষের সাথে বেশি বেশি সফর করো। কি করো? অপরিচিত মানুষের সাথে চলাফেরা করলে, তার কাছে গেলে, কথাবার্তা বললে, হ্যাঁ, গিভ অ্যান্ড টেক করলে, কথাবার্তা বললে, তখন
ম্যানেজিং ক্যাপাবিলিটি তৈরি হয়, আখলাক তৈরি হয়। তো যার কারণে এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি যেটা বললাম যে আমাদের মধ্যে এখনো আনপ্রোডাক্টিভিটি আছে, আমরা দিনের মধ্যে একটা সিগনিফিক্যান্ট পোর্শন এখনো আনপ্রোডাক্টিভ লস করি, উইচ মিনস আমার মধ্যে এখনো আমার মধ্যে ম্যাচুরিটি আসে নাই। যদি আমি এই 6 ঘন্টা কোনো প্রোডাক্টিভ চিন্তা করতাম, তার মানে বোঝা যেত আমার বিয়ের বয়স হয়েছে। আমি এখন আব্বাকে বলতে পারবো, আব্বা আমাকে আপনি বিয়ে দেন। বলার তো একটা মুখ লাগবে নাকি, একটা মুখ তো লাগবে। যে আমি গেম খেলতেছি আর বলতেছি আব্বা আমার একটা বিয়ে দেন, হইতে পারে না, তো মানায় না ব্যাপারটা। আচ্ছা, এখন হচ্ছে বিয়ের প্রস্তুতি। বিয়ের প্রস্তুতির ক্ষেত্রে খুব সামান্য, স্যার আমার কতক্ষণ সময় আছে? আমার মনে তাড়াতাড়ি শেষ করা দরকার নাকি? আচ্ছা, আর আপনারা কি মানে বোর্ড ফিল করতে হলে আমাকে বলবেন, আমি দ্রুত শেষ করে দেবো। আচ্ছা, এখন হচ্ছে বিয়ের প্রস্তুতির ক্ষেত্রে 1 নাম্বার হচ্ছে, যেহেতু বিয়েটা আমার একটা দিনী কাম, কি এটা আমার একটা দিনী কাজ। সো আমার বিয়ে কেন্দ্রিক আল্লাহ তাআলার যে সমস্ত হুকুম আহকামগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নাতগুলো আছে, এই জিনিসগুলো আমাকে খুব থরলি জানতে হবে। এখানে কোনো বিয়ের আগে বিয়ের ইলম অর্জন করা আমার উপরে ফরজ। বিয়ের আগে বিয়ের ইলম অর্জন করা আমার উপরে ফরজ। সুতরাং আমাকে বিয়ের ইলম অর্জন করতে হবে। এটা আমি যেখানে পাই, আলেমদের কাছে হতে পারে, অনলাইনে কোনো কোর্স হতে পারে, বা সরাসরি কোনো আলেমের কাছে ফেস টু ফেস বসে হতে পারে। ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমার মধ্যে যদি কোনো গুনাহ থাকে, সেই গুনাহ আমাকে ছাড়তে হবে। এটা বিভিন্ন ধরনের গুনাহ হতে পারে, এটা যৌবন রিলেটেড গুনাহ হতে পারে, বা এটা অর্থনৈতিক কোনো গুনাহ হতে পারে। ঠিক আছে না, বিভিন্ন ধরনের গুনাহ আমরা করি না, আমার জীবন তো হয়ে যায়। তো এই গুনাহগুলো আমাকে ছাড়তে হবে। আমি যদি এই আশায় থাকি যে আমার দিন অর্ধেক আর বাকি অর্ধেক আরেকজনের মেয়ে এসে পূরণ করবে, হ্যাঁ, তারপর আমি ভালো হব, তাহলে এটা হবে না। ঠিক আছে না? তো আমাকে বিয়ের আগেই যে গুনাহগুলো ছাড়ার, সেগুলো ছাড়তে হবে। আলেমদের সাথে সম্পর্ক করবেন। আমার যে দিনী কমতিগুলো আছে, এই কমতিগুলো আমাকে পূরণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য, এবং পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য। সুতরাং আমি যদি একজন পবিত্র নারী চাই আমার জীবনে, বা ভাইস ভার্সা, আমি যদি একজন পবিত্র পুরুষ চাই, তাহলে সেক্ষেত্রে আমার নিজেকে আগে পবিত্র হইতে হবে। ঠিক আছে না? পবিত্র মানে কি? পবিত্র মানে যখনই আমি আমার প্রিভিয়াস গুনাহ থেকে এমনভাবে তওবা করব, মানে এত অনুশোচনার সাথে আর এত কষ্টের সাথে যখন আমি তওবা করব, সাথে সাথে আল্লাহ তাআলা আমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, যেন সে গুনাহ করেই নেই। হাদিসের মধ্যে আসছে যে বান্দা যখন খালেস তওবা করে, তখন সে এমন শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়, যেন সে গুনাহ করেই নেই। সুতরাং আমাকে যদি আমার পিছনে কোনো গুনাহের জীবন থেকে থাকে, আমাকে পরিপূর্ণভাবে কি করতে হবে? তওবা করে চোখের পানিতে নিজেকে ধুয়ে পবিত্র হতে হবে। তাহলে পরে আল্লাহ তাআলা আমার জন্য এরকম পবিত্র জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দেবে। বোঝা গেছে? তাহলে গুনাহ ত্যাগ করা, ইলম অর্জন করা। আরেকটা বিষয় হচ্ছে যে, স্বামীর যেরকম স্ত্রীর বৈষয়িক বিভিন্ন বিষয়ের দায়িত্ব স্বামীর উপরে, একইভাবে স্ত্রীর যে ধর্মীয় জীবনযাপন, এটার দায়িত্ব কার উপরে? এটাও স্বামীর উপরে। স্বামীকে এটা নিশ্চিত করতে হবে যে একটা পর্দানশীল মেয়ে বিয়ে করে নিয়ে আসার পরে আমার ঘরে এসে এই মেয়েটার পর্দা লঙ্ঘন হবে না। এটা কাকে নিশ্চিত করতে হবে? আমাকে। এখন দেখা যাচ্ছে যে আমার পরিবারের দিনের বুঝ নাই, আমি নতুন নতুন দিনের উপর উঠছি, আমার পরিবারের এখনো দিনের বুঝ আসে নাই, আমি একজন পরিপূর্ণ শরঈ পর্দা করে একটা মেয়েকে আমি বিয়ে করতে চাচ্ছি। এখন মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসে কি আমার ঘরে আমি পর্দা রাখতে পারবো? আমার কি এই ব্যাপারটা আছে যে আমার ভাই মানে দেবরের কাছে ভাবির পর্দা লঙ্ঘন হবে না, বা আমার মামা, আমার চাচা, আমার অমুক তমুক এসে এই বেটার বউ দেখবো নিয়ে আসো, তখন আমি প্রোটেক্ট করতে পারতেছি না। যদি আমার মধ্যে প্রোটেক্ট করার মতো মানে ওই যোগ্যতার মানে ওই রকম কি বলা যায় বলিষ্ঠতা না থাকে, তাহলে তো আমি শুধু শুধু কেন একটা মেয়েকে নিয়ে এসে আমি তার ফরজ নষ্ট করব, তাকে সবার সামনে উন্মুক্ত করে দেবো কিসের জন্য? ছোটবেলা থেকে সে তার পর্দাকে মেনটেন করে আসছে। তো আরেকটা প্রস্তুতি যেটা আমি লিখে নিয়ে আসছি, সেটা হচ্ছে পরিবারের উপরে কাজ করেন। কি করেন? স্যার কিন্তু বারবার বলছে এই কথাটা, যে পরিবারের উপর ওয়ার্ক করেন, দাওয়াত মেহনত করেন। অনেক ছেলে ইনভেস্ট করে আমাকে যে ভাই বাবা মা মানে না, এ করে না, তা করে না, বাবা মা দিনই পাত্রী চাই, কিন্তু বাবা মা করতে কি সব নিয়ে আসে, মানে দিন বুঝে না এরকম নিয়ে আসে। বা অনেক মেয়েরাও বলতেছে, অনেক প্রশ্ন আসছে যে জোর করে বাবা মা আমাকে বদ্দিন ছেলের হাতে তুলে দিচ্ছে, কি করবো এখন? এটাই প্রমাণ করে যে আমি এখন পরিবারে মেহনত করি নাই, আমি ওয়ার্ক করি নাই আমার পরিবারে। বিয়ের চিন্তা আসার আগে তো এই চিন্তা আসা দরকার ছিল যে আমি একটা মেয়েকে নিয়ে এসে আমি কিভাবে তার দিনটাকে হেফাজত করব। যদি তাকে আমি রক্ষাই করতে না পারি, তাহলে আমি রক্ষক হইতে পারলাম না। আমার তো কাজ তাকে রক্ষা করা। তো যার কারণে বিয়ের আগে আপনি কমপক্ষে 6 মাস আপনার পরিবারের উপরে কাজ করেন। পরিবারের উপরে কিভাবে কাজ করতে হবে সেটা নিয়ে বিস্তারিত আলাদা ডিফারেন্ট টপিক, সেটা নিয়ে অনেক আলোচনার বিষয় আছে। হ্যাঁ, খুব সংক্ষেপে আমি এটুকু বলি যে পরিবারের উপর কাজ করার ক্ষেত্রে কিছু ডিফারেন্ট স্টাইল আছে। আমি আপনাকে দাওয়াত দিলাম আর আমার বাপকে দাওয়াত দিলাম, দুটো একরকম হবে না। হবে? আমার বাপ বলবে, মা বলবে তোর আমি পেটে ধরছি, তোর আমি কি কম বুঝি? তুই আমার দিন শেখানোর জন্য আসছিস?
তো যার কারণে বাবা মাকে দাওয়াত দেওয়ার পদ্ধতিটা একটু ডিফারেন্ট হবে। হ্যাঁ, কী হবে, অনেকে হয়তো আমার কুররাতু আয়ুন বইটা পড়ছেন, ওইটার প্রথম চ্যাপ্টারটা আমি লিখছি যে পরিবারের দাওয়াত দেওয়ার পদ্ধতিটা কেমন হবে। হ্যাঁ, পরিবারে আপনি হাদিসের তালিম চালু করবেন, নিজে দাওয়াত না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে আপনি দাওয়াত দিচ্ছেন, রাসূলের মুখ দিয়ে দাওয়াত দিচ্ছেন। এখন তার বাপ মা মাইন্ড করতে পারবে না, পারবে? নিজে আব্বাকে নামাজের কথা বলতেছেন না, নবীজিকে দিয়ে বলাচ্ছেন। তারপর পরিবারে আপনি একটা যে কোনো একটা পছন্দ মতো একটা হাদিসের বই থেকে, যেখানে মনে করেন যে সুন্দর সুন্দর হাদিস আছে যেগুলো শুনলে অন্তরে ভালো লাগে, হ্যাঁ, ফজিলতের হাদিস যেগুলো বলা হয়, এই ধরনের আদাবুল মুফরাদ হতে পারে, রিয়াজুস সালিহিন হতে পারে, ফাজাইল আমাল, মুনতাখাব হাদিস। ফাজাইল আমাল একটা নতুন সংস্করণ বেরোছে, কেউ দেখছেন? ফাজাইল আমাল একটা খুব তাহকিক, খুবই চমৎকারভাবে তাহকিক করছে এখানে। হ্যাঁ, যেটাকে একদম মানে একদম কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করে নাই, যেটাকে বানোয়াটাকে বানোয়াটি বলছে। খুব সুন্দর একটা বই, ওটা দিয়ে আপনারা তালিম করতে পারেন এখন। তাহলে এই বইগুলো নিয়ে আপনারা ঘরে আপনাদের পরিবারকে নিয়ে, মাকে, বাবাকে, ভাইকে, বোনকে নিয়ে আপনি তালিম শুরু করেন। ঠিক আছে? আজকে যে আপনার বাবা আপনাকে একটা দিনহীন একটা ছেলের কাছে তুলে দিচ্ছে, কারণ কি বলেন তো? কারণ হচ্ছে বাবা দিন বোঝেন না, দিনের গুরুত্বটা উনি বুঝতে পারেন নাই এখনো পর্যন্ত, ঠিক না? আমার একটা দিনদার মেয়েকে বিয়ে করে আনার পরে আমার ছোট ভাই যে পর্দার ব্যাপারটা বুঝতে পারতেছে না, আমার মা যে মানে মেয়েকে তার মামা শ্বশুরের সামনে উপস্থাপন করতেছে, কেন? মা দিন বোঝে নাই এখনো। তাহলে এই দিন বোঝানোর দায়িত্ব কার? কে বোঝাবে? আমাকেই কাজটা করতে হবে। সুতরাং বিয়ে করার আগে আপনি বিয়ের পরিবেশ তৈরি করেন। কি করেন? বিয়ে করার আগে বিয়ের একটা সুন্দর পরিবেশ তৈরি করেন। পরিবার উপরে কমপক্ষে আপনি 6 মাস থেকে 1 বছর ওয়ার্ক করেন, কাজ করেন, ঘরে তালিম চালু করেন। ঘরে আপনার বাবাকে ওনার বয়সী যে সমস্ত মানে দায়ী আপনার মহল্লার মধ্যে আছে তাদেরকে নিয়ে এসে আপনার বাবার কাছে নিয়ে যান। হ্যাঁ, আমি আমার আব্বাকে মানে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নিজে তো কখনো দাওয়াত দেই নাই, বরং দেখা যাচ্ছে যদি মহল্লায় কোনো বিদেশি জামাত আসতো, হ্যাঁ, জার্মানির এক ভাই আসলো একবার, জার্মানি থেকে একটা জামাত আসলো, সেখানে একজন মুসলিম ছিল, হামজা, এইরকম লম্বা, চোখগুলা নীল, ওই যে হিটলার টাইপ আর কি, নর্ডিক, হ্যাঁ, নর্ডিক জাতি যেরকম হয় আর কি সেরকম। তারপরে আব্বাকে নিয়ে গেলাম, আব্বার তখন দাড়ি নেই, তো আব্বা গেল, শুনলো। মুসলিমদের কাহিনী শোনা তো সবার একটা আগ্রহ থাকে, তাই না? তো আগ্রহ নিয়ে গেল। এরপর উজবেকিস্তান থেকে একজন আলেম আসলেন, ওনাকে নিয়ে গেলাম। চীনের একজন উইঘুর একজন আলেম আসলেন, তাকে নিয়ে গেলাম, মানে বাসায় নিয়ে যেতাম আমি। তারপর দেখা যাচ্ছে একজন সরকারি একজন কর্মকর্তা ছিলেন আমাদের মহল্লায়, ওনাকে নিয়ে গেলাম একবার, আমাদের বাসায় দাওয়াত করলাম। আব্বাকে দিনের কথা বললেন, নিজে বলি নাই, নিজে আমার আব্বাকে আমি কখনোই কিছু বলি নাই। এভাবে টুকটুক করে বলতে বলতে পারে এই বলতেছে 2-1 দিন তালিমে বসতেছে, এসে 2 একটা হাদিস শুনতেছে, ভালো লাগতেছে, তালিমের অভ্যাস হয়ে গেল। প্রতিদিন বসতে বসতে একসময় দেখা যাচ্ছে দাঁড়িয়ে রেখে দিচ্ছে, হ্যাঁ, একসময় দেখা যাচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করছে। তো এইভাবে একটু মানে ঘুরায়, বোঝা গেল, সামনে দিয়ে না খেয়ে একটু ঘুরাই খাওয়াইতে হবে আর কি, হ্যাঁ, চেষ্টা করতে হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আয় রোজগারের ব্যাপারটা তো আমি আলোচনা করেছি যে ব্যবসামুখী হওয়া দরকার, আমাদের ব্যবসামুখী হওয়া দরকার। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেহেতু এই আপনাদেরকে পেয়ে গেলাম, একটু শেয়ার করে ফেলি বিয়ের বাইরের বিষয়টা যদি সেটা হচ্ছে ক্যারিয়ার ক্যাপিটাল তৈরি করতে হবে। এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইজ ক্যারিয়ার ক্যাপিটাল? হোয়াট ইজ ক্যারিয়ার ক্যাপিটাল? দেখছেন, আমাদের কিন্তু ক্যারিয়ার ক্যাপিটাল নাই, মানে আমার কোনো সম্পর্কে কোনো আইডিয়াই নাই। অথচ আমরা কিন্তু অনেকেই এখানে 4th ইয়ারে আছেন, 3rd ইয়ারে আছেন, হয়তো আর 1-2 বছর পরে ক্যারিয়ারে ঢুকবেন, ঠিক না? হ্যাঁ, কত ইম্পর্টেন্ট জিনিস একটা ক্যারিয়ার ক্যাপিটাল হচ্ছে আপনার সিভি ভারী করতে হবে। সিভি ভারী করতে হবে। যেমন আপনারা যখন এখান থেকে অনার্স পাস করে বের হবেন, তখন শুধু আপনার সিভিতে কি লেখা থাকবে? অনার্স, হ্যাঁ, অনার্স ডিইউ। এটা দিয়ে আপনি কোথাও মানে ভালো কোনো চাকরি পাবেন না, কারণ প্রত্যেকেই কি চাবে চাকরিতে? ডিগ্রির পাশে কি চায়? এক্সপেরিয়েন্স চায়। আপনার তো এক্সপিরিয়েন্স নাই। তো আপনি এখন থেকে চিন্তা করেন যে আপনার সিভির মধ্যে আপনি আর কি যোগ করতে পারেন। প্রতি 6 মাসে একটা স্কিল আপনার সিভির মধ্যে যোগ হবে। সেটা হতে পারে ইংলিশ কমিউনিকেশন স্কিল, হতে পারে কোনো কম্পিউটার রিলেটেড কোনো হায়ার স্কিল, হতে পারে সেলস অ্যান্ড মার্কেটিং রিলেটেড কোনো স্কিল, বা অন্য যে কোনো স্কিল হতে পারে ফ্রিল্যান্সিং লাইনে কোনো স্কিল, কোনো ডেটা সায়েন্স বা হাবিজাবি কোনো একটা স্কিল। প্রতি 6 মাসে আপনি চেষ্টা করবেন আপনার ক্যারিয়ার ক্যাপিটালে কোনো একটা স্কিল যোগ হবে, এবং সেটা সার্টিফিকেট আপনার কাছে থাকবে। হ্যাঁ, এবং আপনি সেদিন একটা বই পড়তেছিলাম, ওনারা বলতেছিলেন যে উনি ছাত্র জীবনেই সে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বলতো যে ভাই, আমি আপনার কোনো বেতন দেওয়া লাগবে না, আমি আপনার প্রতিষ্ঠানে কাজ করব। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে 1 মাস, 2 মাস, 4 মাস এই পড়াশোনা মেনটেনের পাশাপাশি সে ওটা করতো, এবং 2-3 মাস কাজ করার পর ওখান থেকে সার্টিফিকেট নিত। তাহলে যখন সে বের হলো, তার সিভিতে কি আছে? তার সিভিতে তার ডিগ্রি আছে, এবং সেই সিভিতে তার 7-8-10টা এক্সপিরিয়েন্স আছে। তার একটা ইসের সাথে, একটা কর্পোরেট অফিসের সাথে ওঠা বসা করা, কর্পোরেট কালচারের সাথে তার পরিচয় আছে, তার মানে ইংলিশ স্পোকেন স্কিল আছে, তার সেলস অ্যান্ড মার্কেটিং রিলেটেড কোনো একটা স্কিল আছে। তো এটাকে বলে ক্যারিয়ার ক্যাপিটাল। মানে ক্যারিয়ার ক্যাপিটাল ভারী করার চেষ্টা করতে হবে। 1 নম্বর বললাম যে ব্যবসামুখী হওয়া, ছোট ছোট ব্যবসা করা, ছোট ছোট ইনভেস্ট করে
বাজারকে টেস্ট করা, হ্যাঁ, এবং 2 নম্বর হচ্ছে ক্যারিয়ার ক্যাপিটাল ডেভেলপ করা। আপনারা যদি এখন থেকে প্রোডাক্টিভ হন তাহলে পরে এটা আপনার জন্য মানে খুব ইজি হবে। আপনি দেখা যাচ্ছে খুব খুব দ্রুতই বিয়ে করতে পারবেন, খুব দ্রুতই বিয়ে করতে পারবেন আমাদের বর্তমান আর্থসামাজিক পার্সপেক্টিভে। আচ্ছা, আরেকটা হচ্ছে মনস্তত্ত্ব বোঝা, এটা তো আমি আলাপ করলামই। আর হলো আচ্ছা, বোনদের ক্ষেত্রে কিছু আলাপ করি আমি। সেটা হচ্ছে যে 1 নাম্বার হলো অনেক কিছু আমি আলাপ করেই ফেলছি যে নারী এবং পুরুষ কি সমান? নারী এবং পুরুষ কি সমান? একদম জাস্ট আস্ক ইউরসেলফ। 2 চোখে যা দেখতেছেন সেটা বলেন, যেটা আমাদেরকে পড়াইছে মিনার কার্টুন, এগুলো বললেন না। বলেন দেখি নারী আর পুরুষ সমান কিনা? নেভার, কখনোই সমান না, কোনো দিক দিয়েই সমান না। হ্যাঁ, মানব প্রজাতির অংশ হিসেবে আমরা সমমর্যাদার, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে নারী এবং পুরুষ সমতুল্য, কি সমমর্যাদার আমরা, কিন্তু আমরা সমান না, ঠিক আছে না? এবং খুব স্বাভাবিকভাবেই যে কোনো ইনস্টিটিউশনে একজন অ্যাডমিন লাগে। কি লাগে? অ্যাডমিন ছাড়া হবে? অ্যাডমিন ছাড়া কোনো কিছু চলবে না। বা 2 জন অ্যাডমিন হবে নাকি একটা জায়গায়? 2 জন অ্যাডমিন সম্ভব? একটা দেশে 2 জন প্রধানমন্ত্রী, একটা ভার্সিটিতে 2 জন ভিসি, একটা ডিপার্টমেন্টে 2 জন চেয়ারম্যান। এবার চিন্তা করেন, পসিবল এগুলো? কোনো সিদ্ধান্ত তো সুষ্ঠু সিদ্ধান্ত হবে না। সো অ্যাডমিন লাগবে একজনকে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্তগুলো ইজ রিলেটেড টু টেস্টোস্টেরন হরমোন। মানে আমি এই বিষয়গুলো পড়তে গিয়ে আমার এত মানে আল্লাহ তাআলা যে এদিক থেকে ওদিকে কানেকশন করছেন এবং সব কিছু যে ফাইন টিউনিং করছেন, এটা মানে আজীব এক ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের উপরে দায়িত্ব দিয়েছেন যে ইউ উইল টেক দ্য রিস্ক, এবং রিস্কের ফলে যে আউটকাম আসবে সেই আউটকাম থেকে ইউ উইল প্রোটেক্ট ইউর ফ্যামিলি। এটা হচ্ছে কার দায়িত্ব? এবং রিস্ক টেকিং, দিস ইজ রিলেটেড টু টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন রিস্ক টেকিং বিহেভিয়ার। এবং পুরুষ মানুষ খুব কঠিন সিচুয়েশন, স্ট্রেসফুল কন্ডিশনে যে পুরুষের টেস্টোস্টেরন বেশি সে তত বেশি মানে কংক্রিট সিদ্ধান্ত আসতে পারে, হ্যাঁ হ্যাঁ, নামাজের সময় হয়ে গেছে, আমরা শেষ করে একসাথে জামাত করে পড়ে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, কখন শেষ করতে আমাকে বলেন না? আচ্ছা, প্রশ্ন তো চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার আলাপ মোটামুটি শেষ। মোট কথা এটা যে দেখেন, একটা পরিবার যদি দুটো স্মুথ সারফেস, এই দুটা মানে কংক্রিট হয় না, ঠিক আছে না? যদি সারফেসটার মধ্যে আমরা যেরকম পড়ি, এনজাইম পড়ি, ক্যাটালিস্ট পড়ি, আপনারা তো অনেকের আসছেন বোধ হয় কেমিস্ট্রির, ক্যাটালিস্ট বলে একটা জিনিস আছে, যে একটা সারফেস যখন আনইভেন হয় তখন সেটা ভালো জোড়া লাগে, অ্যাটাচমেন্ট ভালো হয়, বুঝতে পারছেন? তো যার কারণে এটা চিন্তায় আমাদের বাদ দিতে হবে যে আমরা আসলে এই যে সমতার নামে যে একটা কনসেপ্ট আমাদের মধ্যে আসছে, ব্যাপারটা এটা আমাদেরকে ভুলে যেতে হবে। বরং ইসলাম যাকে যতটুকু মর্যাদা দিয়েছেন, যেমন আল্লাহ তাআলা পুরুষকে মর্যাদা দিয়েছেন, হ্যাঁ, নারীকে বলেছেন যে পুরুষকে মেনে চলতে, আবার পুরুষকে বলছেন টেক কেয়ার অফ ইউর ওয়াইফ, হ্যাঁ, তার সাথে তুমি কীভাবে ব্যবহার করবা। এবং এটা আমি খুব অ্যানালাইসিস করছি যে যেমন ধরেন যখন মানে ফ্যামিলি ভায়োলেন্সগুলো কেন হয় এটা আমি বোঝার চেষ্টা করছি। যেমন ধরেন আপনি যদি কাউকে চ্যালেঞ্জ করলেন, তখন সে যে জিনিসটাই সবচাইতে বেশি শক্তিশালী সেইটা দিয়ে আপনাকে সবচাইতে বেশি উইক পয়েন্ট আঘাত করবে। আমার কথা বুঝতে পারছেন? দিস ইজ অ্যানিম্যাল ইনস্টিংক্ট। এটা কোনো মানে ফিলোসফি মনে করার কোনো কারণ নাই। আপনি যদি আমাকে চ্যালেঞ্জ করেন তাহলে আমি আপনাকে অ্যাটাক করব আমার সবচেয়ে যে দক্ষ আমি যে জিনিসটাই সেটা দিয়ে, আপনি সবচাইতে উইক পয়েন্ট আপনার যেখানে সেখানে আমি অ্যাটাক করব। এটা ব্যাপারটা বোঝা গেছে না? এটা হচ্ছে অ্যানিম্যাল ইনস্টিংক্ট। যখন পুরুষ মানুষ চ্যালেঞ্জড ফিল করে তখন পুরুষ আপার হ্যান্ড কিসে? শারীরিক শক্তিতে, ঠিক আছে না? তখন সে এই শারীরিক শক্তি দিয়ে, যেহেতু মহিলার শারীরিক শক্তি নাই, সে এটা হচ্ছে মানে সাইকোলজির কথা বললাম, ইনস্টিংক্ট। এটার জন্য পুরুষকে চিন্তা করতে হয় না। ওই কারেন্টের সুইচ দিলে যেরকম ফট করে চলে আসে, ওই বিষয়টা এভাবে চলে আসে। সো পুরুষকে চ্যালেঞ্জ করা যাবে না, এই ব্যাপারটা বোঝা গেছে? মানে যদি এবং পুরুষের ক্ষেত্রে যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে, যেহেতু পুরুষের মধ্যে টেস্টোস্টেরন বেশি, যে আমার সাথে আছে তাকে প্রোটেক্ট করার জন্য আমি সব কিছু করবো, এইরকম একটা সাইকোলজি কাজ করে মানুষের মধ্যে। এই সাইকোলজির বিষয়গুলো কাজ করে, বোঝা গেছে? এই সাইকোলজির বিষয়গুলো আমলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরম্যাট দাঁড় করান। তো যার কারণে এই বিষয়গুলো মেনটেন করে আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে এই জন্য আপনাকে বললাম যে সারেন্ডার ওয়াইফ যে বইটা আছে, এই বইটা একটু পড়ানোটা জরুরি। এটা পড়লে পরে আপনাদের অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে যে আসলে ফ্যামিলি মেনটেনটা কীভাবে করতে হয়। এবং একটা ফ্যামিলি এইটা শুধুমাত্র
ভালোবাসা, নারী পুরুষের ভালোবাসার মধ্য দিয়ে ব্যাপারটা টিকে থাকে না, এটা মাল্টি ডাইমেনশনাল জিনিস। কি এটা, মানে আমি ব্যাপারটা কীভাবে বোঝাই আপনাদেরকে, ধরেন অনেকগুলো গিট, দুইটা জিনিসকে লাগানো, এখানে একটা গিট, দুইটা গিট, তিনটা গিট, চারটা গিট, যে কোনো একটা গিট যদি নাও থাকে আরও 4-5টা গিট দিয়ে জিনিসটাকে চালায় নেওয়া যায়, জিনিসটাকে কন্টিনিউ করা যায়। তার মানে পশ্চিমা বিশ্ব যেরকম শুধুমাত্র চিন্তা করতেছে যে আমাদের নারী পুরুষের মধ্যে যতদিন আমাদের ভালো লাগতেছে একসাথে আসি, যখন ভালো লাগবে না আমরা চলে গেলাম, সন্তানগুলোর কী হলো আর দেখার দরকার নাই, ব্যাপারটা আসলে এরকম না, বরং ফ্যামিলিটা একটা মাল্টি লেভেল বন্ডিং মাধ্যমে জিনিসটা দাঁড়ায় থাকে। তো যাই হোক, মোটামুটি আমার আলোচনা এই পর্যন্তই ছিল। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে 2-4 মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, যদি কারো কোনো প্রশ্ন থাকে। একসাথে সালাতে যাব ইনশাআল্লাহ, আমরা শেষ করি, একবারে শেষ করে ফেলবো। আমরা আমাদের যে প্ল্যানটা ছিল যে আমরা সালাতে যাব, দেন প্রশ্নোত্তর পর্বটা আয়োজন করব। বৃষ্টির কারণে এটা একটু পিছিয়েছে, এখন বৃষ্টি একটু অফ হয়েছে, আমরা কয়েক মিনিট দিয়ে ইনশাআল্লাহ একেবারে আমরা শেষ করে চলে যাব ইনশাআল্লাহ। আর ইফতারি ব্যবস্থা আছে সবার জন্য, সবাই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমি আসলে অনেক বেশি ক্লিয়ার করতে পারি নাই, আরও কিছু বিষয় ছিল ক্লিয়ার করার মতো, হ্যাঁ, মানে